প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত আলোচনাধর্মী অনুষ্ঠান আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়, এবং আপনাদের সাথে আছি আমি মুকসিমুল হাসান। আমরা আজকে দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটু বিশ্লেষণ করব, তার আগে দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো একটু জেনে নেব। আজকে বিকেলে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র রাষ্ট্রদ্রোহের একটি মামলায় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছে চট্টগ্রামের মহানগর হাকিম আদালত। এবং এই ঘটনার পরে সেখানে বলা যায় যে আদালত প্রাঙ্গণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে এবং যারা তার অনুসারী তাদের এবং আইনজীবীদের একটি সংঘর্ষ হয়, এবং সেখানে সাইফুল ইসলাম নামে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী তিনি নিহত হন, এবং এরপরে সেখানকার ব্যাপক সংঘর্ষও হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য 6 প্লাটুন বিজিবি সদস্য সেখানে মোতায়েন করা হয়েছে। আর এই ঘটনায় প্রধান উপদেষ্টা তিনি নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন হত্যাকাণ্ডের তদন্ত এবং যথাযথ আইনি প্রক্রিয়া বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন, এবং একই সঙ্গে তিনি অপ্রীতিকর কাজ থেকে দূরে রাখতে এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এবং একইভাবে প্রায় উপদেষ্টা মাহফুজ আলম, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নতুন জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য হয়েছেন সার্জিস আলম, যিনি আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা ছিল, তারাও এই ঘটনায় একই রকম প্রায় বার্তা দিয়েছেন যে কোনো উস্কানিতে কান না দিতে, জনগণকে ধৈর্য ধরার জন্য এবং ঠান্ডা থাকার জন্য। তবে এই ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে ইসকনের আন্দোলনে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে। এরপর এটি বলার পরে আমরা যেটি দেখেছি যে ভারত এক ধরনের উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারত বলছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনা উদ্বেগজনক, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন বাংলাদেশ হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলায় ঘটেছে এর আগেও তারা বলছেন, এবং তাদের এই যে এই বিবৃতিটির পরে এই মাত্র 10 মিনিট আগে আরেকটি পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, এবং সেখানে বলা হয়েছে ভারত যে বিবৃতি দিয়েছে চিন্ময় দাসকে গ্রেফতারকে কেন্দ্র করে সেটি হতাশাজনক, এবং বিবৃতিকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভিত্তিহীন এবং ভুল উপস্থাপন। এই বিষয় নিয়ে আজকে সারাদিন অনেক আলোচনা হয়েছে, অনেক বিষয় রয়েছে। বিশেষ করে এই ঘটনাকে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সামগ্রিক দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে বলেছে কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এবং বিএনপি মহাসচিবও প্রায় একই বাক্যে কথা বলেছেন, তিনি বলেছেন স্বৈরাচার বিদায় নিলেও পেছনে ষড়যন্ত্র চক্রান্ত এখনও চলছে। এ বিষয়ের পাশাপাশি আরও কয়েকটি বিষয় রয়েছে। তথ্য উপদেষ্টা কথা বলেছেন, তিনি বলছেন গুজব ছড়ানো হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল হান্নান মাসুদ, তিনি তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে আজকে প্রথম দিনের মতো জাতীয় সংহতি সপ্তাহের তারা 2টি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন, সেখানে কথা বলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে 2জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই আমরা পরিচিত হব তাদের সঙ্গে। আমার ঠিক পাশে রয়েছে রাজনীতিক বিশ্লেষক, ভাষ্যকর, যা বলি না কেন, সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার, এবং তার ঠিক পাশে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনাদের দুজনকেই সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের এই আলোচনায়। আশরাফ কায়সার ভাই, আসাদুজ্জামান রিপন ভাইয়ের অনুমতি নিয়েই আপনার কাছে একটু প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। যেহেতু একটা বড় ভূমিকা দিলাম, প্রশ্নটাকে একেবারে ছোট করে বলি, কেন এরকম হচ্ছে, কি মনে হচ্ছে? দেখুন, সবাই চেষ্টা করছে তাদের দাবি দেওয়া, সেটি যৌক্তিক হোক কিংবা অযৌক্তিক হোক, সেটি নিয়ে সামনে আসার, এবং এক ধরনের অরাজকতা তৈরির তো একটি চেষ্টা হচ্ছেই। আমরা পতিত যে শাসক ছিল তাদের কারো কারো উপস্থিতি দেখতে পাচ্ছি, ইন্ধন দেখতে পাচ্ছি, এবং মনে হচ্ছে যে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করার একটি চেষ্টা হচ্ছে। আপনি যদি গত 7 দিনকে বিশ্লেষণ করেন এবং ইসকনের আন্দোলনকে দেখেন, এবং আপনি যদি কলেজগুলোর পরিস্থিতি দেখেন, এবং আপনি যদি ব্যাটারি রিক্সার পরিস্থিতি দেখেন, আমার মনে হচ্ছে যে সরকারটি যেহেতু যথেষ্ট কঠোর না, এবং সরকারটি যেহেতু তাদের উপস্থিতি ওইভাবে জানান দিচ্ছে না, এবং সরকার যেহেতু কোনো অধিকার আদায়ের আন্দোলনে পুলিশ বা অন্যান্য বাহিনীকে
আপনার উপস্থিতি দিচ্ছে না, সেই জন্য মনে হচ্ছে যে অনেক ধরনের অরাজকতা তৈরি হচ্ছে। দেখুন, ইসকনের ব্যাপারে একটা কথা বলি, তারা গত 54 বছরে যতভাবে বিভিন্নভাবে নির্যাতিত এবং তাদের জমি দখল হয়েছে, তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, সেই তুলনায় গত 3 মাসে আমার ধারণা সবচেয়ে কম হয়েছে। তারপরেও কেন তারা মাঠে তাহলে? দেখুন, আপনি জানেন যে কোনো খেলনা আছে, সেটিকে আপনার কবজা চাবি দিয়ে দিলে তারা অনেকক্ষণ ধরে খেলতে থাকেন। এবং সংখ্যালঘুদের নিয়ে ভারতের যে প্রপাগান্ডা, আওয়ামী লীগের যে প্রপাগান্ডা, আওয়ামী লীগের যে চেষ্টা, সেটি কিন্তু এখন পর্যন্ত সফল হয়নি। এবং বলা হয়েছিল 5ই অগাস্টের পরে বাংলাদেশ ইসলামিস্টরা দখল করে নিয়েছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, একদম। এবং সেটি কিন্তু আমরা ঘটতে দেখিনি। আপনি যদি পরবর্তীতে দুর্গাপূজার অবস্থা দেখেন, বা 32,000 পূজা মণ্ডপে 32টি ঘটনাও ঘটেনি। কাজেই তারপরেও তাদের মনে হচ্ছে যে, দেখুন, একটা জিনিস হচ্ছে, প্রথম কথা, আমি কাউকে সংখ্যালঘু বলতে চাই না, তারা আমার মতো আপনার মতো একজন সম অধিকারের নাগরিক। কিন্তু তারা যদি কারো ভোট ব্যাংক হন, তারা যদি কারো আন্দোলনের কৌশল হন, এবং তারা যদি কোনো প্রতিবেশী দেশের আন্দোলনের উপাদান হন, তাহলে কিন্তু তাদেরকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। আমরা রংপুরের জনসভা দেখলাম, চট্টগ্রামের জনসভা দেখলাম, এবং তাদের যে শারীরিক ভাবমূর্তি এবং শারীরিক অঙ্গভঙ্গি এবং যে ধরনের দাবি দেওয়া তারা করছেন, দেখুন, কিছু হচ্ছে ফ্যাক্ট বেসড দাবি দেওয়া, আর কিছু হচ্ছে কোয়ালিটেটিভ দাবি দেওয়া। 8 দফা দাবি মনে হয় তাদের। 8 দফা দাবি, এবং যেখানে বলা হচ্ছে যে আপনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবেন, আপনি তাদেরকে সম অধিকার নিশ্চিত করবেন, এগুলো একটু বায়বীয় কথা। এবং আপনি জাতীয় পতাকার অবমাননা করেছেন। আপনি আজকে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে যে ঘটনাটা ঘটেছে, দেখুন, আমরা চাই বাংলাদেশের যে কোনো নাগরিক, তার নাগরিক অধিকার নিশ্চিত হোক, আইনের শাসন নিশ্চিত হোক, কিন্তু কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না, সেটিও আমরা দেখতে চাই। কাজে আমাদের যেই আইনজীবী বন্ধু বা ভাই মারা গেছেন, আপনি একবার ভেবে দেখুন সেটির জন্য আপনি কাকে দায়ী করবেন। এবং আমরা যেই অগ্নিমূর্তি দেখেছি, যে সন্ত্রাসী আচরণ দেখেছি ইসকন সদস্যদের, এবং আমার ধারণা এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হয়ে উঠেছে। সেখানে ভারত রয়েছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যিনি উপদেষ্টা হয়েছেন এবং যিনি গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান হয়েছেন, এবং তুলসী গাবার্ড, তিনি একজন ইসকন সদস্য, তার একটা ব্যাপার রয়েছে। আমার ধারণা যে এখানে ভারত যে ন্যারেটিভটা দাঁড় করাতে চাচ্ছে, যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত এবং তারা বিপদের মুখে রয়েছেন, তাদেরকে যথেষ্ট আক্রমণ করা হচ্ছে, তাদেরকে সম অধিকার নিশ্চিত করা হচ্ছে না, এটি একটি প্রপাগান্ডা। এবং এর সঙ্গে আমরা যখন কলেজগুলোর দিকে তাকাই, সেটি আপনি তিতুমির কলেজ বলেন, সোহরাওয়ার্দী কলেজ বলেন, একটু কলেজের প্রসঙ্গটা পরে আসি, আমরা এইটা নিয়ে একটু রিপন ভাই আপনার কাছে একটু জানতে চাই। এই মাত্র যে কথাটি আশরাফ কায়সার ভাই বললেন, যেটি আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র, এবং আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং বলেছেন এটি, এবং বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে কোনো ষড়যন্ত্র থাকতে পারে, এবং নতুন করে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি তো একজন আন্তর্জাতিক অঙ্গনেরও লোক, কূটনীতিক। ধন্যবাদ আপনাকে। আসলে আশরাফ কায়সার সাহেব যেটা বলেছেন তার সাথে আমি একেবারে একমত। এবং আমি মনে করি যে ঘটনাগুলো বাংলাদেশে গত 3 মাস ধরে ঘটছে, প্রত্যেকটাই কিন্তু একই সূত্রে গাঁথা। আচ্ছা, এই হিন্দুদের এই ইস্যুটাও একই, অ্যাবসলিউটলি একই সূত্রে গাঁথা। এটা শুধুমাত্র আপনি বিন্যাসটা ভিন্ন দেখতে পারেন, এটার আপনি ঘটনাক্রম ভিন্ন দেখতে পারেন, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য এক। মানে আনসার থেকে ইসকন পর্যন্ত একেবারেই ইনক্লুডিং আপনার যে অডিট আল্লাহরা কি একটা আন্দোলন করলো, সব এক। এটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যে একটা পরিবর্তন ঘটে গেল, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতন ঘটলো, একটা লুটেরা সরকারের পতন ঘটলো, গায়ের জোরে যে সরকারটি ক্ষমতায় বসেছিল গত 15 বছর জনগণের ভোটাধিকারকে অস্বীকার করে, তাই না? এবং বাংলাদেশটাকে যারা ফোকলা বানিয়ে গেছে, আমি একটু কথাটা আমাকে একটু শুনতে হবে। বাংলাদেশের কারেন্ট রিজার্ভ শেখ হাসিনা যখন বিদায় নিলেন, তখন মানে ইট কেম ডাউন টু অ্যারাউন্ড $17 বিলিয়ন। আমরা যেটা টিআইবি থেকে যেটা দেখলাম, বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন থেকে যেটা শুনলাম, সেটা হচ্ছে যে $17 বিলিয়ন শেখ হাসিনা এবং তার ক্রনিজ, একেবারে নিকটস্থ ক্রনিজ যারা, তারা পাচার করেছেন $17 বিলিয়ন। তাহলে 17 কত, $34 বিলিয়ন। আমি অঙ্কে খুব
ভালো না এই কারণে যে কারণ আমি ব্যবসা বাণিজ্য কোনোদিন করি টরি না, বুঝি না, টাকা পয়সার মালিকও না, আমি একজন সাধারণ মানুষ। ওই ছোটবেলা পাটিগণিত ঠানিত যা পড়তাম ততটুকু জ্ঞান আছে। তো আর প্রতি বছর 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার করতো শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত ব্যবসায়ীরা এবং মানে আওয়ামী লীগের দালাল ঠালালা সিন্ডিকেটরা। দালালি নানান ধরনের কমিশন বাণিজ্য টনিজ্য করছিল ওরা, এই নিয়োগ ওই নিয়োগ, এটা ওইটা, এই কন্ট্রাক্টরে পাওয়া দেওয়া, কমিশন পাওয়া দেওয়া, ইত্যাদি ইত্যাদি। সেখানে 12 থেকে 15 বিলিয়ন ডলার প্রতি বছর সাইফন্ড হতো বিদেশে। তাহলে যদি আমি 15টা বাদ দেন, নিচের অঙ্কটা ধরলাম, মানে নিচের অঙ্কটা মানে 15 অঙ্কতে করলে কত দাঁড়ায়? 180 বোধ হয় নাকি, 180 বিলিয়ন ডলার। তো 180 বিলিয়ন ডলার ওদের দিল 34 বিলিয়ন ডলার, তাহলে দাঁড়ায় কত? মানে 214 বিলিয়ন ডলার। বাংলাদেশের এখন কারেন্ট স্থিতি থাকার কথা 214 বিলিয়ন ডলার। সেই 214 বিলিয়ন ডলারের স্থিতির দেশটাকে 17 বিলিয়ন ডলারে নামিয়ে এনেছিল শেখ হাসিনা সরকার এবং তার মানে মানে চামচারা, তার লোকেরা, তার প্রশাসন, তার পুলিশ, তার ইত্যাদি, মানে সবই তো একটা নেক্সাস। এরা মিলেই তো দেশটাকে লুটপাট করেছে, এরা মিলেই দেশটাকে জনগণের অধিকারকে আপনার মানে দাবিয়ে রেখেছে। তো এখন এই যে শাসন ব্যবস্থাটাকে জনগণ, ছাত্র জনতা সবাই, নারী, শিশু, এই গত আন্দোলন 64টা শিশু, শুধু ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী 64টা শিশু প্রাণ দিয়েছে। পরবর্তীতে তো আরও যারা আহত ছিল তাদের মধ্যে আরও অনেকে মারা গেছে। আমি ধারণা করি সংখ্যাটি প্রায় 100-র কাছাকাছি হতে পারে। 1.5 সহস্রাধিক মানুষ টোটালি মারা গেছে। আমি গত পরশুদিন আমি ভলান্টারিলি আমি গেলাম, কি বলে, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে দেখতে গেলাম। আই মেট 49 ইয়াং বয়েজ, যারা 1 চোখ হারিয়েছে, কেউ 2 চোখ হারিয়েছে, মাথার মধ্যে অসংখ্য আপনার মানে রাবার বুলেট ভেতরে বসা আছে, অসহায়ত্ব, বাট আবার তাদের মধ্যে প্রচণ্ড ঘৃণা, ক্ষোভ এই বিগত সরকারের বিরুদ্ধে। আমি অনেকের সাথে পার্সোনালি কথা বলেছি। তো এখন আমার কথা হলো যে এই যে পরিবর্তনটা হলো, এই ছেলেগুলো জীবন দিয়েছে, একটা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের আর্টিফিশিয়াল লিম্ব তাদেরকে দিয়ে তাদেরকে আবার সমাজে মানে পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে, মানে সরকার উদ্যোগ আছে, বেসরকারি উদ্যোগ আছে। আচ্ছা, তাহলে এই যে চেঞ্জটা হলো, এই চেঞ্জটা, এই একটা তো চেঞ্জ হয়েছে বাংলাদেশ, একটা পরিবর্তন হয়েছে। সার্টেনলি আমি বিশ্বাস করি, আমার দলের নেতা, আমার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে দ্যাট ইজ নট ফর অনলি ফর এন ইলেকশন, একটা ইলেকশনের জন্য চেঞ্জ না, মানে অর্থাৎ আগামী দিনে বিএনপি ক্ষমতা যাবে সেটার জন্য এই চেঞ্জটা না। এই চেঞ্জটা হচ্ছে একেবারেই একটা মৌলিক পরিবর্তন। রাষ্ট্রটা যেভাবে চলছিল এইটা পাবলিক পছন্দ করে না, জনগণ পছন্দ করে না। রাষ্ট্রের মালিকানা জনগণকে, জনগণ তো রাষ্ট্রের মালিক, এটা তো সংবিধানিক স্পিরিটও তো তাই। রাষ্ট্রের মালিকানা থেকে জনগণকে চাকরে পরিণত করেছিল। রিপন ভাই, আমরা তো সুতরাং এই জায়গা থেকে যে একটা ক্ষোভে থেকে যে সরকার একটা পতন ঘটলো, এই পতনটা আমি মুদ্রা কথা আমি কনক্লুড করতে চাই, এই পতনটা আওয়ামী লীগের পৃষ্ঠপোষক অভিভাবক ভারত এটা মেনে নিতে পারে নাই, তাদের দোসররা মেনে নিতে পারে নাই, ইন্ডিয়ান মিডিয়া মেনে নিতে পারে নাই, অন্যরা মেনে। সুতরাং ষড়যন্ত্র কন্টিনিউয়াসলি চলছে। এই জন্য আজকে আমি বিকেলে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে যে ষড়যন্ত্র চলছে, ধর্ম, দল, মত নির্বিশেষে সবাই আমাদেরকে সজাগ থাকতে হবে এবং কোনো ফাঁদে পা দেয়া যাবে না। যা কিছু ঘটছে সেটা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। এটা যদি পলিটিক্যাল পার্টিকে ষড়যন্ত্র বলে না, আমরা বলছি ষড়যন্ত্র তো হচ্ছে। আমাদের গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার জন্য ষড়যন্ত্র হচ্ছে, আমার অর্থনীতিকে বিনাশ করার ষড়যন্ত্র হচ্ছে, আমার দেশের ভাবমূর্তি বিনাশ করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আমার দেশ, এই দেশের মানে একই মত পোষণ করি যে আমরা কাউকে সংখ্যাগুরু ভাবতে পছন্দ করি না, কিন্তু বাংলাদেশে তাদের ভাষায় যারা মানে মুসলিম ধর্মাবলম্বী নন, আমি যদি এভাবে বলি, অন্য ধর্মাবলম্বীদের মধ্যে যারা আবার তুলনামূলকভাবে যারা সংখ্যাগুরু অন্য ধর্মাবলম্বীদের মধ্যে, সেই আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের বাইরে যারা সংখ্যাগুরু, তারা খুব ভালো জায়গায় নাই। এইটি তো প্রোটেক্ট করতে চাচ্ছে। দ্যাট ইজ এ কনস্পিরেসি এগেইনস্ট মাই কান্ট্রি। ওকে, যেটি আপনি হয়তো বলতে চাচ্ছিলেন বা যে প্রসঙ্গটি, যে এই এখন ইসকনের বা হিন্দুদের যে আন্দোলন বা সম্মিলিত সনাতনী জাগরণী জোট যেটাই বলি, তাদের যে আন্দোলন, এটার সঙ্গে আপনি প্রিভিয়াস আন্দোলনগুলোকে সম্ভবত একীভূত করতে চেয়েছিলেন বা একটা লাইন টানতে চাচ্ছিলেন। দেখুন, আমরা যদি তিতুমির কলেজের আন্দোলন থেকে দেখি, তারা বলছে 27 বছর তাদের এই আন্দোলন চলছে, তার মানে আপনি আর 27 দিন অপেক্ষা করতে পারছেন না। এবং সেটি প্রতিবাদের যে ভাষা আমরা দেখলাম, যে ট্রেনে আপনার যাত্রীদেরকে পাথর নিক্ষেপ করা হলো, ট্রেনে উঠে গেল, শিশু এবং মহিলাদেরকে নির্যাতন করা হলো,
এটি এবং কোনো স্টুডেন্ট নামধারী মানুষের যে টেলিভিশন আমরা সাক্ষাৎকার দেখলাম, উনি প্রতিটি শব্দের ভুল উচ্চারণ করছিলেন। কাজেই এইটি যদি বিশ্ববিদ্যালয় হয়, এটি কিন্তু হাসিনা সরকারের ফেলে যাওয়া শিক্ষার যে কোয়ালিটি সেটিকে একবার মনে করিয়ে দিল। কাজেই আমরা মনে হয় তিতুমিরের আন্দোলন, তারপরে ঢাকা এবং সিটি কলেজের যে যুদ্ধ, সেটির আন্দোলন, আইডিয়াল কলেজের সাথে যুদ্ধ যেটি কয়েকদিন আগে হয়েছে সেটির আন্দোলন, এবং পরবর্তীতে যে মেডিকেল কলেজে যে সব সোহরাওয়ার্দী মানে কলেজ থেকে আন্দোলন হলো, 3 কলেজের সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে এটি ঘটনার মেরিট যা তার থেকে অনেক বড় মাপের প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, ভাঙচুর হচ্ছে, অরাজকতা হচ্ছে, ললেসনেস হচ্ছে। দেখুন, আমরা অতীতে দেখেছি এই ধরনের সিচুয়েশনে থার্ড কোনো পার্টি তারা রেডি থাকেন এবং তারা আন্দোলনের সুযোগ নিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেন। তাহলে ইসকন দিয়ে আমরা দেখতে পেলাম যে এতগুলো আন্দোলন, এবং সরকার প্রধানকে একসময় বলতে হয়েছে যে আমরা আসলে এই আন্দোলনগুলোকে কিভাবে দেখব, কারণ আমরা মনে করি যে সরকারের আরও কঠোর হওয়ার সুযোগ রয়েছে, এবং সেই সুযোগ আপনার কিন্তু প্রতিদিন কমে যাচ্ছে। কেননা নাগরিকরা প্রশ্ন করছে যে আপনি সরকারটি কি সব নাগরিকের জন্য সমান, নাকি কোনো স্টুডেন্টরা আন্দোলন করছে এবং তার জন্য আপনি বেশি সহানুভূতিশীল। কাজে আমার মনে হচ্ছে যে অরাজকতার যে প্রেক্ষাপট তৈরি হয়, এবং যেই প্রেক্ষাপটে আপনার অসাংবিধানিক শক্তি ক্ষমতা নেওয়ার চেষ্টা করে, তাদের একটা গ্রাউন্ড তৈরি করার চেষ্টা হচ্ছে কিনা এক। দ্বিতীয় হচ্ছে যে ভারতের যে ন্যারেটিভ যে বাংলাদেশে স্থিতিশীলতা নেই এবং বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা নিয়েছে, আপনি সেই ন্যারেটিভে পা দিচ্ছেন কিনা। এবং তৃতীয় হচ্ছে যে আপনি পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার কাছে যে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষরা যথেষ্ট সুযোগ পাচ্ছে না এবং তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তারা আগ্রাসনের শিকার। এই তিনটি জায়গাতে আমরা মনে করছি যে সরকারের কঠোর হওয়া দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া দরকার, ব্যবস্থা নেওয়া দরকার। তবে এইটা নিয়ে একটু জিজ্ঞেস করি, আপনি যেটাই বললেন যে সরকারের কঠোর হওয়া দরকার, ব্যবস্থা নেওয়া দরকার, কিন্তু আমি একটা করে যদি বলি, সবগুলো বলতে পারবো, শুধু একটাই বলি যে মোল্লা কলেজে যে তারা আগের দিন সুপার সানডে পালন করলো, তার মানে তাদের মারামারিকে এরকম ভাষা দিল, এবং পরদিন তারা সোহরাওয়ার্দী এবং কাজী নজরুল কলেজের নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা তারা আগেভাগেই ঘোষণা দিয়েছিল যে পরদিন তারা হামলা চালাবে, এটি আমরা জানি। জি, এটি তাই সেই স্কুলের মানে সেই কলেজে তারাও জানে, কিন্তু পরদিন আমরা একজন পুলিশও দেখলাম না, ঘটনারও প্রায় 2 ঘন্টা পরে পুলিশ দেখলাম। তাহলে পুলিশ কেন বা আইন শৃঙ্খলা বাহিনী কেন সবগুলো জায়গায়, আমি আরও সবগুলো বলতে পারবো, দেরিতে যাচ্ছে কেন? এরকম আইন শৃঙ্খলা বাহিনী সরকারকে সহযোগিতা করছে না। কেন করছে না? এই জন্য করছে না কারণ তাদের 90% মানুষের নিয়োগ হয়েছে শেখ হাসিনার আমলে। তাদেরকে গোপালগঞ্জের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করা হয়েছে, তাদেরকে আওয়ামী লীগের, ছাত্রলীগ বা যুবলীগের সদস্য হিসাবে বেছে নেওয়া হয়েছে। তারা বাংলাদেশ রাষ্ট্রের পুলিশের চেয়ে গোপালগঞ্জের প্রতিনিধি বা যুবলীগ, ছাত্রলীগের প্রতিনিধি হিসাবে বেশি তাদের পরিচয় বহন করেন। কাজে এই সরকারটি যথেষ্ট নমনীয়, তাকে সাহসী দেখছি না এবং তাকে আমরা কঠোর হতে দেখছি না, এবং বেসামরিক প্রশাসন অথবা পুলিশ প্রশাসন এই সুযোগটি নিচ্ছে। এবং আপনি অবাক হবেন না শুনলে যে তারা কেউ অরাজকতাকে প্রশ্রয় দিচ্ছে, তারা কেউ চাচ্ছে বিশৃঙ্খলা হোক, কেউ চাচ্ছে খুন খারাপি হোক, এবং তাতে করে তাদের একটি যারা চাচ্ছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না? তাহলে তো সরকারকেও ফেলে দিতে পারে এরা। নিশ্চিতভাবে পারে, এবং আপনি আগামী দিনে অপেক্ষা করবেন সরকার যেহেতু এরকম নমনীয় ভূমিকা নিয়েছে, তাতে সরকারের পরিণতি কি হয়। কেননা আমরা সরকারটি নিয়ে চিন্তিত, এবং আমার মনে হচ্ছে যে পতিত শক্তি এবং ভারতের ইন্ধনদাতা এবং ভারতের গোয়েন্দা সংস্থার যে কানেকশন, সেটিকে নিয়ে এই যে ইসকন অথবা স্টুডেন্ট নামধারী মানুষ অথবা শাহবাগে যারা সুদমুক্ত ঋণের কথা বলেছেন, সবাই মিলেই দেশটাকে একটা অরাজক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। আচ্ছা রিপন ভাই, এই ব্যাপারটা একটু জিজ্ঞেস করি যে যেটি আশরাফ কায়সার ভাই বলছিলেন যে সবাই মিলে একটা অরাজক পরিস্থিতির দিকে চেষ্টা করছে, আইন শৃঙ্খলা বাহিনী তারা ইচ্ছা করেই অনেক জায়গায় এগুলোকে দমন করার চেষ্টা করছে না, শিথিল হচ্ছে, মানে সরকার যদি এরকম যদি চলতে থাকে তাহলে তো সরকারও আরো বেশি বিপদে পড়তে পারে। তো কেন সরকার, সেটা কি সরকার তো বোঝার কথা? মানে আমি আপনাকে একটা কথা বলি, আসলে সরকারকে তো বুঝতে হবে যে আসলে তারা একটা তত্ত্বাবধায়ক। আপনারা কি গাইড করেন না সরকারকে? না, সরকারকে আমরা কেন না, আপনার পরামর্শ না, আমরা সরকারকে তো নিশ্চয়ই পরামর্শ দিয়েছি। আমরা সরকারকে যেটা বলেছি যে আপনারা এখন যেই নির্বাচন বহির্ভূত যে সমস্ত সংস্কারের লাইনে গিয়েছেন, এটা ইনফ্যাক্ট আপনাদের কাজ না, কারণ তারা পলিটিক্যালি ইন্ডিউসড কোনো গভর্নমেন্ট না। রাজনীতি, তাদের মাথায় রাজনীতি, ভাবনায় রাজনীতি, ধ্যান নাই এগুলো।
একটা সরকার তো চালায় রাজনৈতিক ধ্যান ধারণা থেকে, যেমন এখন যে ক্রাইসিসটা, এটা তো অফকোর্স এটা আপনাকে পলিটিক্যালি ডিসিশন নিতে হবে। আপনার ইন্টারন্যাশনালি যে মানে বাংলাদেশের এগেনস্টে যে ক্যাম্পেইনটা হচ্ছে, সেটা আপনি কি স্টেটমেন্টটা দেবেন, আপনার রাষ্ট্রের বক্তব্যটা কি, সরকার অবস্থানটা কি, সেটা তো আপনাকে খুব ক্লিয়ার করতে হবে, তাই না? আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি যে আমাদের সরকার, ইউনূস সাহেবের সরকার যিনি এবং সরকার প্রধান, তিনি বলেছেন আপনারা মন খুলে সমালোচনা করুন, প্রাণ ভরে আপনারা মানে সরকারের বিরোধিতা করুন, বাড়ির আঙ্গিনার সামনে এসে আপনার মানে বিক্ষোভ প্রদর্শন করুন। করতে করতে আপনার এই মানে টেম্পু ড্রাইভার বলেন, বাস ড্রাইভার বলেন, রংচটা গাড়িওয়ালা যত আছে, যেগুলো আছে ঢাকা শহরে দেখবেন, ওবায়দুল কাদের একটা পরিবহন ছিল, এই মানে এগুলো লাইসেন্স ফাইসেন্স নাই, এগুলো ইয়ে চলে টোকেন দিয়ে চলতো। তারপর দেখবেন একটা ছায়া রঙের এক ধরনের সিএনজি চলতো, এগুলো কিন্তু আপনার মানে লেখা থাকে কি বলে প্রাইভেট, কিন্তু চলে ভাড়ায়। এবার আওয়ামী লীগের আমলে চলতো না, বিকজ এখানে একটা গ্রুপ ছিল, তার এটা নিয়ন্ত্রণ করতো, তার টাকা খাইতো। আপনার ঢাকা শহরের আপনার দারোগা, ওসি, নানা পুলিশের লোকজনদের এই 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 ভাড়ায় চালিত তথাকথিত আপনার কি বলে এই প্রাইভেট সিএনজি চলতো। আচ্ছা, এবং সরকারও জানতো, ট্রাফিক জানতো এটা কারা, মালিক কারা। এখন আপনার সেটাই চলছে। তার মানে একটা সোজা কথা, এখানে আইনের শাসন চলছে না। তাহলে আপনি এই সরকার তো আইনের শাসন প্রতিষ্ঠাও করতে পারবে না। বাস্তবতা হচ্ছে, যেমন আপনার পুলিশের আইজি, আমি যদি খুব নিরেট সমালোচনা যদি করি, পুলিশের আইজি পদে আপনি যাকে বাদ দিলেন, মানে যাকে বিদায় করলেন, হি ওয়াজ নট ইভেন, আই ডোন্ট থিঙ্ক হি ওয়াজ ভেরি এফিশিয়েন্ট টু হোল্ড দ্যাট পজিশন, আমি তাকে তা মনে করি না। তো যাক, একটা ক্রাইসিসে তো আপনি অনেক সময় এরকম লোক আনতেও হয়। আপনি এখন ধরুন 12-14 বছর আগে রিটায়ারমেন্টে গেছেন একজন লোককে আপনি আইজি করলেন, 12-14 বছর আগে রিটায়ারমেন্টে গেছেন, তাকে ডিএমপির কমিশনার করলেন। আই মাস্ট সে দে আর ভেরি এক্সপেরিয়েন্সড। তারা মানে দে নো হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, জানেন, ঠিক আছে। কিন্তু পুলিশের মধ্যে যে মোরালটা ভেঙে গেছে, মোরালটা ভেঙে গেছে দুটো কারণ। একটা হচ্ছে যেগুলো চুরি চামারি করছে সেগুলো আর মাথা জাগাইতে পারেনি, এবং এরপরে যারা আসছেন, লাইক মনে করেন আমার মুন্সিগঞ্জ থেকে বলেন, মৌলভীবাজার থেকে বলেন, নানান মফস্বল থেকে যারা আসছেন, তারাও কিন্তু একটা ট্রমাতে উঠে আসছেন, কারণ ওই জায়গাগুলোতে তো আন্দোলন হয়েছে নাকি। ওখান থেকে দারোগা আসছেন, যিনি এখন ঢাকায় বিভিন্ন থানায় দারোগাগিরি করতেছেন, আই মিন সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর হয়েছেন, মোস্টলি ফ্রম আপনার আউটসাইড ঢাকা। এই লোকগুলো কি আপনার ওখানে তারা কি আপনার আনআর্ম ছিলেন? তারা তো পোশাকি ছিলেন মোস্টলি অনেকে। তো তারাও তো একটা ট্রমার মধ্যে দিয়ে গেছেন, এই মানে পরিবর্তনের মধ্য দিয়ে। ফলে ঢাকায় এসে তারা অনেকেই মনে করছেন তারা গভর্নমেন্ট স্ট্যাবিলিটির কথা চিন্তা করছেন, তারপরে চিন্তা করছেন যে বিএনপি ক্ষমতায় আসবে না, কি হবে, কি বৃত্তান্ত, এইসব চিন্তা এভাবেই কি চলবে না। আসছি তো তখন তারা মনে করেন যে আমি তার চেয়ে ইট ইজ বেটার, আমি একটা কি বলে একটা স্ট্যাটাস কো মেনটেন করি, খাইলাম না, শুইলাম না, ঘুমাইলাম না, ইত্যাদি ইত্যাদি নাকি। আচ্ছা, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি ইজ নট গুড ফর, মানে কি বলে এভাবেই চলবে না, এইভাবে চলবে না। সেই জন্য আমরা বলছি, আমরা তো দেশটা চালিয়েছি, সমস্যাটা বুঝতে পারছিলাম। এই জন্য আমরা বলেছি যে দ্রুত একটা নির্বাচন দাও। সেই নির্বাচনটা কিন্তু বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য। আপনারা দ্রুত নির্বাচন দিচ্ছেন, বলছেন মৌলিক বা খুব প্রয়োজনীয় সংস্কারগুলো ছাড়া দরকার নেই, কিন্তু আজকে আপনারা আবার 63টি সংস্কার প্রস্তাবও দিয়েছেন। না, সংস্কার তো লাগবে রে ভাই। আমি তো আমাদের নেতা তারেক রহমান সাহেব ক্যাটেগরিক্যালি বলছি, আমি এটা ক্লিয়ার করতে চাই। মানে বিশেষ করে আমি বৈষম্য বিরোধী যে যারা মানে ছাত্র নেতাদের থেকে যারা সরকারি গিয়েছে, তাদের কথা বলতে চাই যে এখন তো জাতীয় নাগরিক কমিটিরই সরকার ধরে নেই আমি, বৈষম্য বিরোধী আর জাতীয় নাগরিক কমিটি না, জাতীয় নাগরিক কমিটিরই সরকার, মানে যারা তাদের প্রতিনিধিরা সরকারে আছেন। তো সেখানে তারা একটা তাদের মধ্যে কেউ প্রচ্ছন্নভাবে বলতে চান যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য খুব হারি করতেছে। নো, আমরা ক্ষমতা যাওয়ার জন্য হারি করতেছি না। আমরা যখন সংকটটা দেখি, যখন ইস্কনের মাথা জাগানোর ব্যাপারটা দেখি, যখন দেখি ঢাকার কলেজগুলোর মধ্যে সংঘর্ষ, গতকালকে এখন তো রাত 12টা হয়নি বোধহয়, যাই ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলের মতো স্কুল শাটডাউন করতে হয়। বাংলাদেশে কখন স্কুল শাটডাউন হয়েছে? হয়নি। তো দুদিন পরে মাদ্রাসা শাটডাউন হবে, গন্ডগোল। দুদিন পরে স্কুল শাটডাউন হবে, বোর্ডিং শাটডাউন হবে। দিস ইজ নট এ গুড ফেনোমেনা। এইখানে তো আমরা দুজনই একমত হয়েছি যে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য মহল বিশেষ এবং সেটা সীমানার বাইরেও তারা একটা চক্রান্তে লিপ্ত আছেন। এইটা যদি ট্যাকেল যদি আমাদের বৈষম্য নেতারা যদি করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড, আমরা তাদেরকে এনকারেজ করব, তাদেরকে সাপোর্ট দেব। কিন্তু পুরো জাতিকে, পুরো দেশকে যদি বিপদগ্রস্ত করার মতো পরিস্থিতি হয়ে যায়, তাহলে তো সেখানে একটি বড় রাজনৈতিক দল হিসেবে, আমরা স্টেক হোল্ডার হিসেবে অবশ্যই আমাদের মানে দায় আছে, আমাদের দায়িত্ব আছে। 16 বছরে আমাদের অসংখ্য মানুষ জীবন দেয়নি, আমাদের অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়নি, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে কারাগারে যায়নি। তো সুতরাং আমাদের এটা তো মনে করার কোনো কারণ নাই
যে আমরা আপনাদের দায় আছে এবং শুধুই প্রয়োজনে একটি আপনারা আসবেন। নির্বাচন চেয়ে আমরা ক্ষমতা যেতে চাই। না, সেটা না। ইয়েস, উই স্পেন্ট আওয়ার গুড ডেজ, আওয়ার গুড টাইমস। আমাদের ছেলে মেয়ে আমরা হারিয়েছি, আমাদের পরিবার আমরা হারিয়েছি, আমাদের জীবনের 16 বছর চলে গিয়েছে, আমাদের ছেলে মেয়েরাও জীবন দিয়েছে অনেকেই, তাদের পরিবার পরিজন মানে সাফার করেছে, কিন্তু আমরা দেশটা কিন্তু ঝুঁকির মধ্যে রাখতে চাই না। সেজন্য বলেছি যে এই ঝুঁকিটাকে মোকাবেলা করার জন্য একটি নির্বাচিত সরকার হলে তাদের দায়টা অনেক বেশি থাকে। তখন কিন্তু আমি বলতাম না আমার আঙিনার সামনে এসে তুমি টেম্পো ড্রাইভার এসে আন্দোলন করো, নো, আই উইল নট অ্যালাউ ইট। তার মানে কি আপনারা একটা নির্বাচন, আমি একটু প্রশ্নটা করি অপু, আমি যদি আপনাকে এইভাবে যদি বলি, আমার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন সেন্স করে, স্মেল করে, যদি বোঝে যে একটা বিপদ চলছে, একটা ষড়যন্ত্র চলছে, তখন আমি এটাকে ঠেকানোর জন্য যা যা করার দরকার সেটা আমি করব। আজকে ইসকন নিয়ে যে ব্যাপারটা হচ্ছে, কেন আওয়ামী লীগ আমাদের চোখের সামনে আওয়ামী লীগ হেফাজতকে কয়েক ঘন্টার মধ্যে স্ম্যাশ করে দিয়েছে, দেয় নাই? আওয়ামী লীগ মানে তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ সরকার তাদের নির্দেশিত তারা করেছে। আজকে যদি আমি দেখি, যদি আজকে আইন শৃঙ্খলা বাহিনী আজকে যদি আমার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন দেশ এবং দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে, তিনি সোজাসুজি ইঙ্গিত না, সোজাসুজি বলেছেন, ইফ ইট ইজ সো, তাহলে আপনি এটাকে আপনি অ্যালাউ করবেন কেন? এই ধরনের দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য জমায়েত অ্যালাউ করবেন কেন? ডিসমেন্টেল করতে হবে তাদেরকে, তাদেরকে এই সংগঠনকে প্রয়োজন বোধে নিষিদ্ধ করতে হবে, মানে আরো কঠোর হতে হবে। অবশ্যই। আশরাফ ভাই, আপনার কাছেও কয়েকটা ব্যাপারে, আমার কাছে রিপন ভাইয়ের আরো একটা প্রশ্ন ছিল, কিন্তু পরে আমি সেটি জিজ্ঞেস করব, জানতে চাবো। আমি একটু আপনাকে আশরাফ কায়সার ভাই এখানে জানতে চাই, সেটি একটু ছোট্ট ভূমিকা দিই। সেটি হচ্ছে যে আমরা যখন দেখলাম যে একের পর এক কলেজগুলোতে এরকম আপনি যেটি বলছিলেন, সবশেষ 3 কলেজ এবং সবশেষ হচ্ছে মাহবুবুর রহমান মোল্লা কলেজে ঘোষণা দিয়ে, হ্যাঁ, এই যে ঘটনাগুলো, এর পরে দেখলাম আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোটামুটি অনেকগুলো তাদের স্টেকের সঙ্গে বসলো এবং তারা একটা সংহতির সপ্তাহ ডাকলো, এবং তারপরে আমরা দেখলাম আজকে মোটামুটি কলেজগুলো অনেকটাই ঠিক। তো আবার এর আগে আমরা 10ই ডিসেম্বরের নূর হোসেন দিবসের দিনও আমরা দেখেছিলাম, 10ই ডিসেম্বর না, 10ই নভেম্বর, তো সেদিনও আমরা দেখেছিলাম যে সবাই একাট্টা হয়ে গেছিল। এরকম ইস্যুতে এক হয়ে যায়, কিন্তু আবার স্কোরের মতো ঘটনাগুলো আবার সামনে আসে। এইটা কি আসলে সরকারের সঙ্গে রাজনৈতিক দল বা স্টেকগুলোর দূরত্ব ক্রমান্বয়ে বাড়ছে? কেন এরকম হচ্ছে? না, একটি হচ্ছে যে সংস্কারের রূপরেখা নিয়ে একটি বিরোধ তৈরি হয়েছে, নির্বাচনের সময়কাল নিয়ে একটি বিরোধ তৈরি হয়েছে, এবং আপনি যে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, তাতে বৈষম্য বিরোধীরা আছেন নাকি বিএনপি আছেন, এই প্রশ্নেও কিন্তু বিরোধ তৈরি হয়েছে। দেখুন, সর্বশেষ 3 জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার সময় বৈষম্য বিরোধীরা পরিষ্কার বলেছে যে এটি তাদের মনোপুত হয়নি, এবং নির্বাচন কমিশনকেও তারা বয়কট করেছে। তারা বলেছেন যে এটি জনগণের ইচ্ছার প্রতিফলন। তাহলে সরকারটা কে চালাচ্ছে? আচ্ছা, আমরা যেটা বুঝতে পারছি যে বিএনপি যখন নির্বাচনের জন্য প্রেসার দেয়, তখন নির্বাচন কমিশনটি গঠন করা হয়েছে। দেখুন, এত স্ববিরোধী হয়েছে, একটি কমিশন চলছে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে, তাহলে কমিশনটির কাজ কি? কমিশনটি যদি নির্বাচন কমিশন গঠন করতে না পারে, তাহলে তার কাজ কি? আবার আপনি যদি সত্যিকার অর্থে বিএনপি বা জামাত অথবা বৈষম্য বিরোধীদের জন্য মাঠটা সাজাতে থাকেন, তাদের সাথে কথা বলতে আপনার অসুবিধা কোথায়? তাদের সাথে আপনি উপদেষ্টাদের নিয়ে কথা বলেন, সংস্কারের কি কি প্রস্তাবনা এসেছে সেটি নিয়ে কথা বলেন, তাতে আমাদের ধারণা সময় অনেক বাঁচানো যায়। এবং 3 মাস পরে রাজনীতিবিদদের সাথে কথা না বলে 1 মাস আগেই আপনি কথা বলতে পারছেন। আমার মনে হয় সরকারটিকে আমরা এনাফ ডায়নামিক দেখছি না, এবং সরকারটিকে দেখছি যে একটু অথর্ব ভঙ্গিমার সরকার, এবং সে কি করছে, খুব পুরনো ধাঁচের একটির পরে একটি এরকম একটি কর্মপন্থা ঠিক করছে। কিন্তু আপনি 5টি কাজ পাশাপাশি রেখে এগোতে পারেন। আপনি সংবিধান সংস্কার করতে পারেন, নির্বাচনের সংস্কার করতে পারেন, দুর্নীতি দমন বা দুর্নীতি চক্রকে সংস্কার করতে পারেন, নির্বাচন কমিশনকে দাঁড় করাতে পারেন এবং দুর্নীতি দমন কমিশনকে দাঁড় করাতে পারেন। তখন কি হলো, মানুষ আপনার দেখতে পেল যে 100 দিনের মধ্যে আমার কাছে সিগনিফিক্যান্ট সব ঘটনা ঘটছে। দেখুন, সরকারটির প্রধান এবং প্রথম কাজ হচ্ছে বিচার নিশ্চিত করা। অতএব শেখ হাসিনা এবং তার পরিবারবর্গ কোথায় লুকিয়ে আছে সেটি বের করে তাকে আইনের আওতায় আনা সরকারটির প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে নিহত হয়েছে তাদেরকে সম্মানী দেওয়া, এবং যে আহতরা হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া। সেটিতেও সরকারের আমরা গাফিলতি দেখতে পাচ্ছি। এবং তারপরে সংস্কার অথবা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ। কোনো জায়গাতেই সরকার তার সদিচ্ছা এবং যথেষ্ট ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণে সরকারটিকে সন্দেহ করা হচ্ছে
যে তারা কি নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার কথা ভাবছে, নাকি তারা যতদিন পারে প্রলম্বিত করতে চাচ্ছে তাদের অবস্থান, এবং তারপরে তারা কি একটি বিরাজনীতিকরণের পথে হাঁটছে, নাকি তারা একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়। এই প্রশ্নের উত্তর কিন্তু সরকারকে দিতে হবে। তার সাথে যুক্ত হয়েছে যে নির্বাচনের সময়কাল কি হবে। আপনি 1 বছর পরে করতে পারেন, 1.5 বছর পরে, 3 বছর পরেও করতে পারেন। আপনি যদি একটি সময়কাল নির্দিষ্ট করেন তাহলে রাজনৈতিক শক্তিগুলো তাদের মতো করে প্রিপারেশন নিতে পারবে। যে দেখুন, এই কথা যেমন সত্যি যে গণ অভ্যুত্থান নির্বাচনের জন্য হয়নি, আবার এটিও সত্যি যে আমরা 17 বছর নির্বাচনের বাইরে ছিলাম। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। সেটিও তারা আর অস্বীকার করছে। তৃতীয় সত্যি, যেটি সবচেয়ে বড় সত্যি, সেটি হচ্ছে আপনি একা আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করতে পারছেন না। অতএব আপনাকে রাজনৈতিক শক্তিগুলোর সাথে বসে একটি কাউন্সিল করতে হবে, একটি জাতীয় সরকারের রূপরেখা তৈরি করতে হবে, নির্বাচন দিয়ে নির্বাচনী বিজয়ী শক্তিকে ক্ষমতায় আনতে হবে। আমরা জানি যে যখন কোনো নির্বাচনী শক্তি বা রাজনৈতিক শক্তি ম্যান্ডেট পায়, তার যে কর্মপন্থা এবং তার যে কাজ করার ভঙ্গি, সেটি দেখলে পৃথিবীর যে কোনো শক্তি তখন বুঝতে পারে যে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে তারা ক্ষমতায় রয়েছেন। এই সরকারটি কিন্তু অভ্যুত্থানের সরকার। যদিও আমরা মনে করে থাকি তাদের শক্তিমত্তা অনেক ভিন্ন, কিন্তু কেন যেন তাদের কাজে তার কোনো রিফ্লেকশন দেখছি না। কাজে মনে হচ্ছে তারা অবসরপ্রাপ্তদের সরকার, কাজে মনে হচ্ছে তারা একটা শৌখিন সরকার, কাজে মনে হচ্ছে তারা একটি নির্লিপ্ত সরকার। এবং এতে করে যেটা ক্ষতি হচ্ছে, ফ্যাসিবাদী চক্র কিন্তু মাথাচাড়া দিচ্ছে, আওয়ামী লীগ প্রতিদিন নতুন করে ষড়যন্ত্র করছে। এবং ভারত দেখেন, এই যে ইসকনের ব্যাপারে ভারতের প্রতিবাদ দিতে কিন্তু 4 ঘন্টার বেশি লাগেনি, তারা এতটাই তৎপর। এবং আপনার মনে রাখতে হবে, বাংলাদেশও দ্রুত বাংলাদেশও দিয়েছে, কিন্তু প্রতিবেশী দেশে একটি হিন্দুত্ববাদী সরকার রয়েছে। ধর্মীয় হিন্দুইজম আর হিন্দুত্ববাদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ভারতেও কিন্তু মোদিকে অতটা গ্রহণ করা হচ্ছে না, যেহেতু তিনি ধর্মভিত্তিক রাজনীতি করার চেষ্টা করছেন। কাজে বাংলাদেশে যেন ধর্মভিত্তিক রাজনীতি মাথাচাড়া দিয়ে না ওঠে, এটি একটি বড় জায়গা বাংলাদেশের যারা শাসক রয়েছেন তাদের জন্য। এখন ভারত যদি এই ভঙ্গিমায় যায়, আমি হলফ করে বলতে পারি বাংলাদেশে আপনার উগ্রম ইসলামিক জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হবে। তাতে করে কি হলো, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি থেকে আপনি সরে গেলেন। দেখুন, বিএনপি বাংলাদেশের একটি বড় দল এবং 17 বছর তারা ক্ষমতার বাইরে। আমি আপনাকে হলফ করে বলতে পারি, 14 সালে যদি নির্বাচন ঠিক মতো হতো, 18 সালে নির্বাচন ঠিক মতো হতো, আপনি বিএনপিকে অনেক আগে পাওয়ারে দেখতে পেতেন। কিন্তু ওই জায়গাটিতে পাশ কাটিয়ে বিএনপিকে আপনার সাইডলাইনে পাঠানো হয়েছে। এখন এই সরকারটিও কি বিরাজনীতিকরণের পথে হাঁটছে? এই সরকারটিও কি বিএনপিকে বাদ দিয়ে হাঁটছে কিনা, এই শঙ্কা কিন্তু বিএনপি নেতৃবৃন্দের মধ্যে তৈরি হয়েছে। আচ্ছা, এইটা নিয়েই আমি একটু রিপন ভাই আপনার কাছে একটু জানি, যেটি বললো যে এই সরকার বিরাজনীতিকরণ বা এই ইস্যুতেই যদি বলি, তো আপনার কাছে একটু জানতে চাই যে আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রতিনিয়তই বলছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। তাহলে একের পর এক ঘটনার ভিতর দিয়ে আমি এটি বলতে চাই না সে সরকার ব্যর্থ হয়ে গেছে, কিন্তু যেভাবে এই ঘটনাগুলো বাড়ছে বা চলছে, সেটিতে যেন ব্যর্থতা একেবারে ফাইনালি ব্যর্থ না হয়, সেজন্য আসলে বিএনপি কিভাবে এই সরকারের সাথে আছে? আপনি যে কথাটি বলেছেন, সরকার ব্যর্থ হলে মানে আমরা সবাই ব্যর্থ, এর মধ্যে বিএনপির স্পিরিট হচ্ছে যে এই সরকার যদি কোনো যে তাহলে আমরা পুরো জাতি ব্যর্থ হয়ে যাবে। কারণ আমাদের তো এই পরিবর্তনের পেছনে একটা আকাঙ্ক্ষা ছিল। অবশ্যই আকাঙ্ক্ষা কি? রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, একদম স্ট্রেট, যদি একেবারে মুদ্রা কথা সলিড ভাষায় যদি বলি, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর করার স্বপ্নটা ছিল আমাদের এবং এই দেশের মানুষের। তো রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরটা কি? রাষ্ট্রটা গণতান্ত্রিক ছিল না, এই রাষ্ট্রটা একটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে দাঁড়িয়েছিল। এখানে এক না একতন্ত্র ছিল, এখানটা লুটেরা চক্র ছিল। সেই জায়গা থেকে বেরিয়ে আমরা রাষ্ট্রে একটা গণতান্ত্রিক চরিত্র তৈরি করতে চেয়েছিলাম, একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। এবং আপনার এগুলো করার জন্য যা যা প্রস্তাব আমাদের দলের তরফ থেকে 31 দফা প্রস্তাবের কথা বলেছে। গতকালকে আমাদের দলের প্রতিনিধি মানে মানে সংবিধান সংস্কারের জন্য অনেকগুলো মোটা দাগের মানে প্রস্তাবনা দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তো আমরা মনে করি যে এই যে জনগণ অভিপ্রায়ের সরকারের দায়িত্বটা কি ছিল? জনগণ অভিপ্রায়ের সরকারের দায়িত্ব ছিল, অর্থাৎ ইউনিট সরকারের দায়িত্বটা হচ্ছে যে আপনার মোটা দাগে যেই সংস্কারগুলো করলে একটা সরকার
জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হয়। মোটা দাগে এমন একটি নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যে নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে যাতে একটা ফ্যাসিবাদী কাঠামো যাতে ভবিষ্যতে মানে দাঁড়াতে না পারে অথবা আবির্ভূত সেটার হতে জন্য না তো সময় দিতে হবে। রাইট, সময় তো লাগবে। আপনি কথা বলছেন, আমাকে তো সময় দিচ্ছেন আপনি, তো সেটা তো খুবই স্বাভাবিক কথা। তো কিন্তু আমার বক্তব্য হচ্ছে সে সময় তো আমরা দিতে চাই না। আমি তো আপনাকে বলিনি এনটিভি কিভাবে চলবে সেটা তো আপনার মানে সরকারের দায়িত্ব না। অ্যাটকো কিভাবে চলবে সেটা তো দায়িত্ব সরকারের না। ভূমি সংস্কারের জন্য খাজনা জনগণের কমবে কি বাড়বে কি না সেটা সরকারের দায়িত্ব না। আমরা যে কথাবার্তা বলি, আমাদের যে 2000 টাকা সম্মানী দেন, এটা আরো বাড়ানো উচিত কিনা সেটা কি ইউনিট সরকার বলে দেবে আপনাকে? এটা কি তার দায়িত্ব? ইটস নট দেয়ার রেসপন্সিবিলিটি। বাট আমি যে কথা আমাদের দলের তরফ থেকে বারবার একটা কথা আমরা যে বলি, সেটা হচ্ছে যে এই কাজগুলো যাতে না আগে, একটা ভালো নির্বাচন যাতে না হয়, যাতে প্রশ্নবিদ্ধ হয়ে থাকে, মানুষ যাতে মানুষ যাতে হতাশ হয়ে পড়ে, অর্থাৎ যে লক্ষ্য নিয়ে তারা জীবন দিল, ঝুঁকি নিল, তারা যাতে মনে না হয় যে তারা যাতে এটা যদি বোধ করে যা 16 আনাই মিশে। কারণ আমরা তো সেই 72 সাল থেকে 16 আনা মিশে হওয়ার গল্পটা আমরা পর্যায়ক্রমে বিভিন্ন জেনারেশন শুনতেছি। আবার 24 আবার যাতে 16 আনা মিশে না হয় সেটি আমরা এই জন্য সরকারকে সহযোগিতা করছি, সমর্থন করছি। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, যেটা খুব ভ্যালিডলি আপনি জনাব আশরাফ কায়সারকে বলেছেন, চিন্ময় দাসটা কে? এই চিন্ময় দাস পরে তিনি ব্রহ্মচারী বলে তাকে, বেসিক্যালি চিন্ময় দাসই তো। এই চিন্ময় দাস সাহেব, উনাকে গ্রেপ্তার করলো, উনি তো আমার বাংলাদেশের নাগরিক না নাকি না? আমি তার কোনো কর্মকাণ্ডে যদি আমার অভিযোগ থেকে আমার সরকারকে তাকে গ্রেপ্তার করতে পারে না? পারে তো। আচ্ছা, আমি এখন আপনার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার, প্রথমে আটক করেছে, পরে রাষ্ট্রদ্রোহিতা। এখন আপনি দেখেন, আমি যদি কয়েকটা ছোট্ট, আপনি ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজ সেপ্টেম্বর 2 তারিখে আমানতুল্লাহ খান, আম আদমি পার্টির লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার ছিলেন, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাকে গ্রেপ্তার করেছে। উনি একজন মুসলমান ছিলেন। আমরা কি প্রতিবাদ করেছি, বলেছে আমানতুল্লাহ খানকে কেন গ্রেপ্তার করলা? আমি তো আমাকে বাংলাদেশ প্রশ্ন করি নাই। আপনি আসেন, আপনার কি বলে এই যে উমর খালিদ, তাকে আপনার গ্রেপ্তার করা হলো। আচ্ছা, তিনি তো জেলখানায় অনেক নির্যাতনের মধ্যে, নিপীড়নের মধ্যে আছেন। তারপরে দিল্লি পুলিশ, এটা হলো 22 সালের নিউজ, বিলেতের দি গার্ডিয়ান নিউজ করেছে। ও আপনার মুসলিম জার্নালিস্ট মোহাম্মদ জুবায়ের একটা টুইট করার কারণে। আচ্ছা, এরকম অসংখ্য উদাহরণ আপনাকে দিতে পারবো। আপনার মুসলিম স্কলার অ্যারেস্টেড ওভার রিলিজিয়াস কনভার্সনস ইন ইন্ডিয়া, তাকেও গ্রেপ্তার করেছে। এখন আসুন পলিটিক্যাল, আপনি মেহবুবা মুফতি, কাশ্মীরের নেত্রী, সাবেক মুখ্যমন্ত্রী, তারপরে আপনার উমর আবদুল্লাহ, সাবেক মুখ্যমন্ত্রী, এমনকি শেখ আবদুল্লাহ, এরা তো বহুবার গ্রেপ্তার হয়েছেন। এটা তারা, যদি আমি মনে করি সে যেই আর্টিকেলের অধীনে হোক না কেন, তারা কাশ্মীরটা তো সার্টেনলি তখন আপনার অকুপাইড কাশ্মীর সার্টেনলি কন্ট্রোল বাই দ্য ইন্ডিয়া, নাকি? আচ্ছা, অধিকৃত কাশ্মীর তো ইন্ডিয়ার সেই নিয়ন্ত্রণেই ছিল। তাহলে আমরা কি এটা প্রতিবাদ করি নাই? বাংলাদেশের একজন নাগরিক, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আছে, তাকে তিনি চিন্ময় দাস বলে তার গ্রেপ্তারের তাকে আপনি গ্রেপ্তার করেছে সরকার, আপনি প্রতিবাদ করলেন। বাংলাদেশের রাষ্ট্রদ্রোহের অভিযোগ তো অনেকের বিরুদ্ধেই, অনেক মুসলমানের বিরুদ্ধে তো মামলা হয়েছে। তার ব্যাপারে কি নরেন্দ্র মোদী সরকারকে প্রতিবাদ করেছে? করে নাই। আমার বিরুদ্ধে জাতিগোষ্ঠী মনে করেনি। শেখ হাসিনা আমলে রুজু করার ইয়ে ছিল। ওনার কাছে হয়তো মানবতার থেকে দলীয় জাতিগত মানবতা কিসের? সোজা কথা, একটা নরেন্দ্র মোদী একটা হিন্দু ফান্ডামেন্টালিস্ট, আপনার রাজনৈতিক দলের নেতৃত্ব দেন, তিনি ওখানে একটা হিন্দু ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্ট পরিচালনা করেন। তিনি তার একেবারেই উগ্র হিন্দু সাম্প্রদায়িকতা চেতনা থেকে তিনি এখানে চিন্ময় দাসের জন্য কথা বলছেন। আমার কথা হচ্ছে, বাংলাদেশে তো বহুত পলিটিক্যাল লিডার অ্যারেস্ট হয়েছেন। বেগম খালেদা জিয়া অ্যারেস্ট হন নাই? তার বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল না? আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল না? আমি বুঝতাম যে যদি বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা করার কারণে তিনি যে মানবেতর জীবনযাপন করেছেন জেলখানায়, এই ব্যাপারে যদি ভারত সরকার যদি বলতো যে আমরা বেগম খালেদা জিয়ার ন্যায় বিচার প্রত্যাশা করি, তাকে ছেড়ে দেওয়া হোক বা ইত্যাদি ইত্যাদি, তাহলে বুঝতাম যে না, ভারত জেনারেলি একটা বড় রাষ্ট্র প্রতিবেশী হিসেবে তিনি তারা নানা ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র করেন না, বা যুক্তরাজ্য বা বড় বড় দেশগুলো করেন না। কিন্তু এখানে যখন শুধুই মাত্র যখন চিন্ময় দাসের ব্যাপারটা যখন দাঁড়ায়, বা এরকম কোনো কেসের বেলায় যখন দাঁড়ায়, তখন তো আমি বিষয়টাকে খুব ভালোভাবে দেখবো না। আজকে যদি আমি কথাটা বলি
আমি আমি আজকে মানে ফেসবুকে লিখেছি, সকল ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি সবাইকে আমরা রেস্ট্রেইন থাকতে বলেছি। আচ্ছা ধরুন তো ভারতে যদি কোনো মুসলমান একটা গোত্র, আসামে বলেন বা পশ্চিমবঙ্গে বলেন, নানান জায়গায় বলেন, একটা মন্দির ভেঙে ফেলতো, তাহলে কি অবস্থা হইতো? রক্তের গঙ্গা বহাই দিত ওইখানে। বাংলাদেশে আপনি মসজিদ ভেঙে ফেলেছেন, মানুষের অনুভূতিকে আপনি আঘাত করেছেন, ওই বাংলাদেশের মানুষ তো রেস্ট্রেইনড আছে। তারপর আমরা রেস্ট্রেইন থাকতেই বলছে মানুষকে যে নো, ওইটা হয়তো বিশৃঙ্খলাকারী, মানে যারা দুর্বৃত্ত, যারা মানে অস্থিতিশীলতা তৈরি করতে চায় তাদের অপকর্ম। আমরা তো এটাকে ওভারঅল মানে আপনার একটা বিশেষ ধর্মাবলম্বীদের দায় বলছি না, তাই না? আমরা যে কথাটা বলতে, ভারতের এই একটা, যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী সার্টেনলি প্রতিবাদ করেছেন, তারা নিন্দা জানিয়েছেন, আমরা বারবার ভারত এবং সহ অন্যান্য রাষ্ট্রকে বলবো যে আমার অভ্যন্তরীণ বিষয়ে নাকটা না গলানোর জন্য। আমাদের দেশের জনগণের আকাঙ্ক্ষার যে সরকারটি আছে, কোয়াইট এনাফ, গুড এনাফ টু রেসপন্ড দ্য সিচুয়েশন। আচ্ছা, আমরা একটু আশরাফ কায়সার ভাই আপনার কাছে একটু এই প্রসঙ্গে আপনি যদি কিছু যোগ করতে চান তাহলে করতে পারেন, তাহলে অন্য একটা প্রসঙ্গে যাব। অন্য প্রসঙ্গটা যেতে চাই, সেটা হচ্ছে আজকে তথ্য উপদেষ্টা বেশ কিছু কথা বলেছেন, তার ভিতরে একটি কথা আমার কাছে একটু সিগনিফিক্যান্ট এ কারণে যে বিগত সরকারের লুটের টাকায় গুজব ছড়ানো হচ্ছে। তো আমরা আগে দেখেছি যেটি তিনি আসলে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করেই বলছে, যে আমি যদি একটু বড় করে বলি যে ফেসবুকে বা ইউটিউবে ঢুকলে দেশটাকে যেরকম মনে হয়, রাস্তায় হাঁটলে হয়তো একই রকম মনে হয় না। তার একটা মনে হয় না, আমি এটা আমার পারসেপশন, আমার তো কোনো জরিপ নাই, আমি এই জন্য হয়তো শব্দটা বললাম। তো আমি বলতে চাচ্ছি এই জায়গা থেকে যে আগে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল, এখন আমরা অতিরিক্ত গণতন্ত্র চর্চা, কোনো আইন না থাকার কারণে এই সুযোগটা কি তৈরি হচ্ছে কিনা? নিশ্চিতভাবেই তাই। এবং আপনি জানেন যে আমরা 15 বছর চুপ করেছিলাম, তা আমরা কেউ কেউ তার সঙ্গী হয়েছিলাম, কেউ কেউ তার বংশীবাদক হয়েছিলাম, কেউ কেউ আমাদের অধিকারকে ব্যাকসিটে রেখে সামনে এগিয়ে গেছিলাম। এখন হঠাৎ করে মনে হচ্ছে আমাদের সমস্ত দাবি দেওয়া, এবং এটা দাবি দেওয়ার একটি মৌসুম, এবং সরকারটি যেহেতু আপনার কঠোর না, সরকারটি পুলিশ বা সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয় না, এবং সরকারটি যেহেতু আক্রমণের দিকে নাই, সেই জন্য দেখেন সবাই তার সমস্ত যৌক্তিক এবং অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছে। আমার ধারণা সরকার প্রধান যদি শপথ নেওয়ার পরপরই বলতেন যে আগামী 100 দিনে আপনারা কেউ কোনো দাবি করবেন না, যেমন করে আপনারা 15 বছর অপেক্ষা করেছেন, আরও 1 বছর অপেক্ষা করেন, সেটি কিন্তু একটা কার্যকরী ঘটনা হতো। এখন আমরা দেখতে পাচ্ছি যৌক্তিক অযৌক্তিক মন গড়া সব দাবি নিয়ে সবাই রাস্তায় নেমেছে। এখন সরকারকে প্রমাণ করতে হবে সরকার আছে, এবং সরকার এত অদৃশ্য হলে হবে না। সরকারকে দৃশ্যমান হতে হবে, শক্তিশালী হতে হবে, তার বাহিনীকে নিয়ে নামতে হবে, এবং সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারকে বলতে হবে যে যারা এরকম অরাজকতা করছে, যারা অন্যান্য নাগরিকের জীবনের জন্য হুমকি স্বরূপ, তাদেরকে আমরা আসলে মাঠে দেখতে চাই না। দেখুন, একটি সরকারের কাছে দাবি দেওয়ার জনসভা বা ঘেরাও বা মানে শুয়ে পড়া, এগুলো কিন্তু খুব কনভেনশনাল এবং খুব পুরনো পদ্ধতি। এটি করে দাবি আদায় করা যায়, এটির সংখ্যা কিন্তু এখন কম। তার চেয়ে যদি আপনি ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেন, সরকার প্রধানের সাথে দেখা করেন, আপনার কমিউনিটিকে সাথে নিয়ে দেখা করেন, তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি প্রভাবশালী এবং ইম্প্যাক্টফুল হয়। আমার ধারণা সরকারকে এরকম কয়েকটি এক্সাম্পল তৈরি করতে হবে যে যেখানে দাবি করবেন সেটি যেন এইভাবে করা হয়। আরেকটি জিনিস হচ্ছে যে আমরা একসময় নিন্দা করেছি যে পুলিশের অনুমতি নিয়ে জনসভা করতে হয়, কিন্তু আপনি না চাইতেই হঠাৎ করে সেক্রেটারিয়েটে চলে যাচ্ছেন, যমুনা ঘেরাও করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগে জমায়েত হচ্ছেন। অতএব এটিকে কিন্তু আপনি রেগুলেট করতে হবে, এবং আপনার মনে রাখতে হবে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জানমাল এবং জীবন রক্ষা করা সরকারের দায়িত্ব। অতএব গুটিকয় মানুষের জন্য সরকার যেন ব্যাপক সংখ্যক মানুষকেই তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত না করে, এবং তাকে যেন জীবনের নিরাপত্তা দেয়, এরকম একটি জায়গায় আমরা সরকারকে দেখতে চাই। ওকে, আমরা একদম শেষ করব। শেষের আগে একটু রিপন ভাই আপনার কাছে একটা ছোট্ট ব্যাপারে জানতে চাই, যেহেতু আপনাদের একটা নির্বাচন নিয়ে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চাওয়াটা খুবই স্বাভাবিক, আপনারা সেই দিকেও যাচ্ছেন। আজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেছেন যে সংবিধান সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। এর আগে আমরা আরও কয়েক জায়গা থেকেই শুনেছি যে নির্বাচন কমিশন, নির্বাচন সংস্কার যে কমিশনটি রয়েছে সেটিও তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে, যদি সরকারের সাথে কি আপনাদের কোনো
কমিটমেন্টের বা কোনো বোঝাপড়ার এরকম সমস্যা আছে যে অনেক সংস্কার করতে গিয়ে সরকার দেরি করে ফেলতে পারে? কেন এই আশঙ্কাগুলো বা প্রশ্নগুলো বারবার আসছে? আপনি নিজে দেখছেন না, জাতীয় নিরাপত্তার স্বার্থে আমি নির্বাচন চাই, এখানে আমার সিকিউরিটি ব্যাপার আছে। সরকারে এই মুহূর্তে না যে এগুলো সমাধানে আমি বলছি ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার আছে এখানে। তো জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় নিরাপত্তাকে একমাত্র একটা পলিটিক্যাল এবং ইলেক্টেড গভর্নমেন্টই এটা এনশিওর করতে পারে, বা অন্যান্য ইন্টারন্যাশনালি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তারা কনভারসেট করতে পারে। আপনি তো বলছেন এই সরকারটা তো আপনার তারা যেভাবে আপনার, এবং এটাই হওয়ার কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অ্যাপ্রোচ এটাই অ্যাপ্রোপ্রিয়েট। এখন কি আপনি ডক্টর ইউনূসের সরকারকে যদি আপনি মনে করেন তারা রায়ট পুলিশ লেলিয়ে দিয়েছে, গরম পানিতে সব ঠান্ডা করে দিচ্ছে, এটা দেখলেই বরং ওনার নেচারের সাথে উনি একটা পিস প্রাইজ পাওয়া নোবেল, ওনার নেচার দেখবো না দেশ শান্তি, না সেটাই তো বলছি, উনি একজন শান্তি পুরস্কার বিজয়ী নোবেল লরিয়েট। অবশ্যই তার নেতৃত্বাধীন সরকার আপনার আপনার কঠোর হস্তে বিশৃঙ্খলা দমন করছেন, হয়তো উনি ওনার সেই নিজেকে সেভাবে দেখতে চাচ্ছেন না। কিন্তু এটাও তো সত্য কথা, যখন গত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরে ট্রাম্পের সমর্থকরা যখন ওখানে আপনার তাদের পার্লামেন্টে যেভাবে ঢুকে পড়লো, সেটাকে আপনার ওই রায়টটাকে থামানোর জন্য সরকার তো ইনঅ্যাক্টিভ ছিল না। এখন কথা হচ্ছে কি, যখন আপনার জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকবে, এবং আমি যখন বুঝছি স্কুল শাটডাউন করতে, আপনি কথাটা বুঝতে পারছেন? আপনি তো আমার চেয়ে তো আপনার বয়স কম, আপনি কোনোদিন শুনেছেন ইতিপূর্বে যে বাংলাদেশের কোনো সংঘর্ষের কারণে বা রাজনৈতিক সংকটের কারণে স্কুল বন্ধ করতে হতো? ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হতো, এমনকি তাহলে পেরিফেরিয়াল অনেক ইউনিভার্সিটি বন্ধ হতো না অনেক সময়। কিন্তু এখন আপনার এই যে একের পর এক ঘটনাগুলো ঘটছে, আইডিয়াল কলেজ কি বলে, ঢাকা কলেজ অমুক কলেজ, আরে হোয়াট ইজ দিট, ভাবতে পারেন আবার নাকি ঘোষণা দিয়ে অ্যাটাক হয়, ওই যে কি ওদিকে। তো এইগুলো খুব হালকাভাবে দেখার কোনো বিষয় না। খুব কারেক্টলি বলেছেন যে পতিত স্বৈরাচার, আপনি যে অ্যাডভাইজার কথা বলেছেন, নাহিদের কথা বলেছেন, ইয়েস, পতিত স্বৈরাচারের লক্ষ কোটি টাকা তাদের রয়ে গেছে, সেই টাকা দিয়ে তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। পতিত স্বৈরাচারের এলিমেন্ট প্রশাসনে আছে তো বটে, এটা তো অস্বীকার করা যাবে না। আপনি কয়জনকে আপনি সরাবেন? যার জন্য আমি বারবার বলি যে পতিত স্বৈরাচারের ছায়া রাখার দরকার নাই। আমি বারবার বলছি, বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী স্টার্টেড উইথ এ লেফটেন্যান্ট কর্নেল। মুক্তিযুদ্ধের সময় মেজর ছিলেন মেজর জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। শফিউল্লাহ সাহেব তার জুনিয়র ছিলেন, যদিও শেখ মুজিব তার পছন্দ উনি করতেই পারেন, তিনি তাকে সেনাপতি করেছেন। অর্থাৎ আমি বলছি যে গ্রুপ অফ মেজর্স, তারাই তো বাংলাদেশ সেনাবাহিনীকে সংগঠিত করেছেন। আজকে বাংলাদেশ সেনাবাহিনীর যে কাঠামো দেখছি এত বড়, আজকে আমার দেশের সেনাবাহিনীর পদমর্যাদা জেনারেল, তারপরে কি বলে এয়ার চিফ মার্শাল নাকি মার্শাল না বোধ হয়, এয়ার ভাইস মার্শাল উপরে গেছে বোধ হয়, এয়ার মার্শাল রাইট, এরকম যা হোক, হোয়াট এভার, কাঠামোটা তো অনেক বড় হয়েছে। আজকে যদি দেখি যে পতিত স্বৈরাচার এলিমেন্টে 15-16 বছর এটাকে আপনার পলিটিসাইজ করতে করতে এমন জায়গায়, আঞ্চলিকতা করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে, এটা দেখ চলছে না। ওয়েল, যদি না চলে আপনি কি করেন? পায়ে গ্যাংগ্রিন হলে পা কেটে ফেলে না, নাকি না ওটা রেখে দেয়? আমাদের ছেলে মেয়েরা অনেকে পঙ্গু হয়েছেন, তাদের চিকিৎসা করে তাদের অনেকে পা কাটতে, হাত কাটতে। প্রশাসনের মধ্যে যদি দেখেন যে পতিত স্বৈরাচারের ছায়া সেখানে ঘুরছে, ফেলে দেন, সচিবালয়ের ডেপুটি সেক্রেটারি চলবে। পুলিশ একসময় আমাদের ছাত্র জীবনে অ্যাট দ্যাট টাইম আমি নিজে দেখেছি, 2জন পুলিশের ডেপুটি কমিশন ছিল, ওয়ান কমিশনার ঢাকাতে ডিএমপিতে, একজন এডিশনাল কমিশনার জয়েন্ট কমিশনার, আর 2জন ডেপুটি কমিশনার নর্থ অ্যান্ড সাউথ। এখন সাউথ নর্থ, পূর্ব পশ্চিম, আবার সাউথ ইস্ট, এরকম কত জাতীয় যে ডেপুটি কমিশনার, এডিশনাল ডেপুটি কমিশনার, এডিশনাল অমুক করতে করতে, যেমন সিনিয়র সচিব, এডিশনাল সেক্রেটারি করতে করতে পেট ফোলা একটা প্রশাসন বানাই ফেলছে। মাথা চিকন, পেট ফোলা, আবার পা চিকন। নিচের দিকের কর্মকর্তা নাই, অফিসার নাই, মাঠের লোক নাই, একগাদা অফিসার বসাই দিয়েছেন। ডিসিশন, একটা থানার ওসি ডিসিশন নেবে কার কাছে? এসির কাছে। তারপর আবার সিনিয়র এসি, তারপরে আবার এই কি বলে এডিসি, সিনিয়র এডিসি, তারপরে ডিসি, সিনিয়র ডিসি, করতে 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 কেউ সিদ্ধান্ত দিতে পারে না। তো এই জায়গাগুলোতে আমাদের চিন্তা করতে হবে। পতিত স্বৈরাচারের কাঠামো রাখার দরকার নাই, কোনো জায়গায় দরকার নাই। আপনি এটাকে ছেটে, এটাকে একেবারে মেদ কমিয়ে
জি। এটা রিয়াল প্রশাসনে নিয়ে আসেন, চলবে না কেন? চালাইছি না, আমরা 80s হয় নাই, আশা করি। 70s হয় নাই, হবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। হতাশ নই আমি। অনেক ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন এবং আশরাফ কায়সার, আপনাদের দুজনকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে রাত জেগে এই সময় নিয়ে অনুষ্ঠান দেখার জন্য। আমরা শেষ করার আগে শুধু এতটুকু বলবো, নির্বাচন, সংস্কার ইত্যাদি যে বিষয় চলুক না কেন সেটি তার গতিতে চলবে। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, কিন্তু জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে জাতি বিভাজিত না হয়ে বরং একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাবে, এবং সেই সাথে জনমনের যে উদ্বেগ উৎকণ্ঠার তৈরি হচ্ছে সেটি নিরসনের জন্য সরকার তার কাঙ্ক্ষিত কাজ করবে বলে আমরা আশা করছি। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি।